গীতার সামনে সত্যিটা নিয়ে আসলো পদ্ম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে পদ্ম কাফলিনের কথাটা গীতাকে বলে দিয়েছিল, আর তারপরের থেকেই গীতা জেনে গেছে গণেশ গাঙ্গুলিকে মারার চেষ্টা করেছিল কৃপান, এছাড়া আর অন্য কেউ হতে পারে না। তার মধ্যেই গীতা চলে গেছে কৃপানকে অ্যারেস্ট করতে। কৃপান তখন বলে, বারবার তুমি মেয়ে হয়ে পার পেয়ে যাবে, সেটা কিন্তু হবে না। এবারে কিন্তু আমি তোমাকে উচিত শিক্ষা দেব। গীতা বলে, তাই নাকি? আমিও দেখতে চাই যে তুই কি করতে পারিস। একটা কথা ভুলে যাস না যে আমি কিন্তু তোকে আর কোনো অন্যায় করতে দেব না। তুই আমার বাবার গায়ে হাত তুলেছিস কেন? তুই কি ভেবেছিস তোর এই বুদ্ধি কেউ কোনোদিন ধরতে পারবে না? তুই ভুলে গেছিস হয়তো আমার নাম গীতা, অ্যাডভোকেট গীতা। আমি যা যা করতে পারি তুই কিছুই জানিস না। এর মধ্যেই কৃপান বলে, কিচ্ছু করতে পারবে না তুমি। আমি তোমাকে বলছি তুমি কিচ্ছু করতে পারবে না। গীতা তখন বলে, দেখেই নে আমি কি করতে পারি আর কি পারি না। সব সময় তুই জেদ করে অন্যায় করবি, আমি হতে দেব না। এরপর বড়বাবুকে বলে, বড়বাবু ওকে অ্যারেস্ট করুন। এর মধ্যেই কৃপান বলে, কিন্তু কেন? আমি কি অপরাধ করেছি যার জন্য আমাকে অ্যারেস্ট করা হচ্ছে? গীতা বলে, তুই অ্যাডভোকেট গণেশ গাঙ্গুলিকে মারার চেষ্টা করেছিস, তো তার জন্যই তোকে অ্যারেস্ট করা হচ্ছে। এই কাফলিনগুলো তো নিশ্চয়ই তোরই, তাই না? এরপর কৃপানকে অ্যারেস্ট করা হলে তখনই পদ্মর কাছে নিয়ে যায় গীতা। আর পদ্ম তখন বলে, উকিল দিদি এটা কিন্তু ঠিক হচ্ছে না। ও বদলে গেছে, ও এরকম অন্যায় করতে পারে না। তাছাড়া তুমি ওকে কোন গ্রাউন্ডে অ্যারেস্ট করছো? তখনই গীতা বলে, ওই আমার বাবাকে মারার চেষ্টা করেছিল, ওর কাফলিন একটা আমারই ঘরে পাওয়া গেছে। এরপর পুরোপুরি স্পষ্ট বোঝা যাচ্ছে যে গণেশ গাঙ্গুলিকে মারার চেষ্টা করেছিল এই কৃপান ব্যানার্জি, তাই আমি ওকে আর ছেড়ে দেব না। তার মধ্যেই চলে এসেছে কিরণকান্তি আর বলে, আমিও দেখতে চাই যে আমার ছেলেকে কি করে এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। এইটা তো আমি কখনোই বরদাস্ত করব না গীতা এলএলবি। তখনই গীতা বলে, আপনার ছেলে যদি অন্যায় করে তাকে অ্যারেস্ট করার অধিকারও বড়বাবুর আছে, সেই অধিকারটা কখনোই যাবে না। কিরণকান্তি বলে, বড়বাবু যদি এখন আমার ছেলেকে অ্যারেস্ট করে তাহলে বড়বাবুর বদলি নিশ্চিত। তখন বড়বাবু বলছে, এখন ঘড়িতে জটা বেজেছে, আপনি কিচ্ছু করতে পারবেন না। আমি এটা প্রমাণ করে দেব যে ও একজন অপরাধী আর ওকে আমি এনকাউন্টারে শেষ করে দিয়েছি। তখনই কিরণকান্তি ভয় পেয়ে যায় আর বলে, বড়বাবু আপনি কিন্তু আমাকে আর আমার ছেলেকে ইনসাল্ট করছেন, আপনি এই অন্যায়টা করতে পারেন না। বড়বাবু বলে, আমি কি পারি আর কি পারি না সেটা এখন আপনাকে জানতে হবে না, তবে একটা কথা জেনে রাখবেন, আমি কিন্তু এই অপরাধ ক্ষমা করব না। চল। এরপরে বলে নিয়ে যাচ্ছিল কৃপানকে, তখনই পদ্ম বলে, দাঁড়াও গীতা এলএলবি, তুমি যে অন্যায়টা করলে তার শাস্তি তুমি পাবেই। এই পৃথিবীতে একজন তোমার শত্রু হয়ে গেল, সেটা হলাম আমি। আর এই পদ্মকেই এখন আর চিনতে পারছে না গীতা, কারণ যার জন্য এতটা লড়াই সে করেছিল আজ সেই পদ্মই পুরোপুরি বদলে গেছে। পদ্ম গীতাকে বলে, এই প্রথম আমি স্বীকার করতে বাধ্য হলাম যে তুমি ভুল করছো, তুমি পুরোপুরি ভুল করছো গীতা এলএলবি। যেটা হলো সেটা ঠিক হলো না। আমার হাজবেন্ড কোনো অন্যায় করেনি, তার সত্ত্বেও তুমি ওকে নিয়ে যাচ্ছ থানায়, আর আমি এটা প্রমাণ করে দেব যে আমার স্বামী নির্দোষ। তখনই গীতা বলে, বাহ পদ্ম, এই রূপটা দেখাই তো বাকি ছিল। একদিন তোকেই আমি বাঁচিয়েছিলাম এই শয়তানটার হাত থেকে, আর আজ তুই আমাকে এইভাবে অপমান করছিস। আমার এটা ভাবতেও কেমন যেন অবাক লাগছে। পদ্ম বলে, সেদিন ও অন্যায় করেছিল আর আজ ও অন্যায় করেনি, তাই দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে উকিল দিদি। যদি পার্থক্য না থাকতো তো আমি কিছুই বলতাম না, বাট এখানে পার্থক্য আছে, তাই তোমাকে সাবধান করছি, দয়া করে তুমি এগুলো আর করো না। এরপরেই গীতা আর কিছু বলতে পারছে না। অন্যদিকে অগ্নিজিৎ মুখার্জির কাছে পৌঁছে গেছে পদ্ম আর বলে, আপনি কিছু একটা করুন বড়বাবু, না হলে যে কৃপানের জেল হয়ে যাবে, ও সত্যি কোনো অন্যায় করেনি। তারপরে অগ্নিজিৎ মুখার্জি বলে, গীতার এত বড় সাহস বেড়েছে যে নির্দোষ মানুষকেও পর্যন্ত জেলে ঢুকিয়ে দিচ্ছে, এটা তো আমি কিছুতেই বরদাস্ত করব না। তার মধ্যেই চলে এসেছে মেহেক আর বলে, বাহ পদ্ম, তোর এই রূপটাই দেখা বাকি ছিল, তোকে তো আমিও চিনতে পারছি না। যেই গীতা বৌদি
সারা পৃথিবীর এগেনস্টে গিয়ে তোর পাশে দাঁড়িয়েছিল, আজ তুই তাকে ইনসাল্ট করবি বলে, অপমান করবি বলে তার শাস্তির জন্য এসেছিস আমারই বাবার কাছে? ভুলে গেছিস বোধহয় বল যে এই মানুষটাই একদিন তোর পাশে ছিল না। সেই সময় গীতা বৌদি তোকে সাহায্য করেছিল, আর আজ তুই যে এতটা বদলে যাবি এটা তো আমি কল্পনাও পর্যন্ত করতে পারছি না। আর ঠিক তখনই মেহেক বলে, আর একটা কথা জেনে রাখ, গীতা বৌদি কখনো কোনো অন্যায় করতে পারে না। গীতা বৌদি যা করেছে তা হয়তো ঠিকই করেছে। গিনি বলে, সব সময় যে ও ঠিক কাজ করবে সেটা কে বলেছে তোমায় মেহেক? ও কি কোনোদিন ভুল কাজ করতে পারে না? সাত্বিক তখন বলে, না পারে না, আমার বাবাও বুঝতে পারছে না সেটা, তবে আশা করছি বাবা একদিন ঠিকই বুঝতে পারবে সত্যিটা ঠিক কি। বন্নি বলে, পদ্ম তুই আমাকে একটা কথা বলতো, কাফলিনটা মানে যে কৃপানের সেটা কি করে বুঝলো গীতা? তখনই পদ্ম বলে, আমি উকিল দিদিকে ফোন করে বলেছিলাম, কিন্তু এটা যে এরকম কিছু হতে পারে সেটা আমি ভাবতেও পর্যন্ত পারিনি। অগ্নিজিৎ মুখার্জি ফোনে কথা বলতে থাকে গীতার সাথে আর বলে, এই যে গীতা, তুমি কি করেছো এটা? তুমি কৃপানকে অ্যারেস্ট করিয়েছো কেন? গীতা বলে, যে বা যারা অপরাধী তাদেরকে আমি অবশ্যই অ্যারেস্ট করাবো, চাইলেও আপনি কিচ্ছু করে উঠতে পারবেন না। অগ্নিজিৎ মুখার্জি বলে, কিন্তু আমার কাছে যতদূর খবর আছে কৃপান কোনো অন্যায় করেনি, তারপরেও কৃপানকে এইভাবে অ্যারেস্ট করাটা কিন্তু উচিত হয়নি তোমার। গীতা বলে, তদন্ত সাপেক্ষ, কে অপরাধী আর কে অপরাধী না সেটা খুব শীঘ্রই জানা যাবে, আর আমি সেই ব্যবস্থাটাই করতে চলেছি। পদ্ম আপনার কাছে চলে গেছে ভাবতেও কেমন অবাক লাগে। সময় কীরকমভাবে বদলে যায়, তাই না অগ্নিজিৎ মুখার্জি? এরপর অগ্নিজিৎ মুখার্জি বলে, তুমি আমার নাম ধরে কথা বলছো? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তখনই গীতা বলে, সাহস তো এখনও কিছু দেখেননি, এরপরে অনেক সাহস দেখা বাকি আছে। আর আপনি দেখতে থাকুন যে কৃপান কি অন্যায় করেছে। আমার বাবার গায়ে হাত তুলেছে, আমার বাবাকে মারার চেষ্টা করেছে, তাই আমি ওকে কোনোভাবেই ক্ষমা করব না। পৃথিবী যে এসে আমাকে বলুক না কেন, আমি কোনোভাবেই ক্ষমা করব না। এরপরে কৃপানকে তো জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আর তখন কিরণকান্তি বাবু বারবার করে পদ্মর কাছে অনুরোধ করতে থাকে কৃপানকে ছাড়ানোর ব্যবস্থা যেন সে করে দেয়। এর মধ্যেই গণেশ গাঙ্গুলির কাছে চলে গেছে গিনি আর বলে, বাবা তুমি এর একটা বিহিত করো, ও কিন্তু অন্যায় করছে। আর একটা ব্যাপার কি জানো, ও ডিভোর্স করছে স্বস্তিককে, নিজে ডিভোর্সের পেপার নিয়ে গেছিল। গণেশ গাঙ্গুলি বলে, এটা আমি বিশ্বাস করি না, তুমি কিছুতেই বিশ্বাস করি না। তখনই গিনি বলে, তুমি বিশ্বাস করো না তো, দাঁড়াও আমি তোমাকে কাগজপত্রগুলো সবটা দেখাচ্ছি। এই বলে এই সব কাগজপত্রগুলো দেখছিল, আর ঠিক তখনই গিনি দেখে নেয় যে গীতা যেই পেপারে স্বস্তিককে সাইন করিয়েছে সেটা জাস্ট একটা পেপার, ওটা কোনো ডিভোর্স পেপারই না। আর এদিকে স্বস্তিক একটা ট্র্যাপে ফেসে গেছে এমনটাই বলতে থাকে গীতাকে একজন, আর ফোন করে বলে দেয় যে স্বস্তিককে কিন্তু এখান থেকে অনেক দূরে পাঠানো হচ্ছে। শুনে গীতা চমকে যায়।